আপনারা কি জানেন কিভাবে বর্তমান আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ারে পরিণত হলো? খোলাফায়ে রাশেদার হাত ধরে বনু উমাইয়া, আব্বাসী খেলাফত এবং ওসমানী খেলাফতের এই দীর্ঘ হাজার বছরের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর মুসলিম সাম্রাজ্যর কিভাবে আজকের এই করুণ পরিণতি হলো, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে মুসলিম সাম্রাজ্যসমূহের হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানাবো। একই সাথে এটাও জানাবো কিভাবে আমেরিকা একটা অজানা ভূখণ্ড, যেটাকে পৃথিবীর মানুষজন জেনেছে মাত্র 500 বছর আগে, তারাই কিনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ারে পরিণত হলো। তাই আমি অনুরোধ করব এই ভিডিওটা আপনার চোখ খুলে দিবে, শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, কোরআনের একটি সূরা যার নাম সূরা আর রুম, এই সূরাটি মহান আল্লাহ তাআলা সেই সময়ের একটি পরাশক্তি রোমান সাম্রাজ্যের ব্যাপারে নাজিল করেছেন। রোমান সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর দুইটি মহাশক্তিধর সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা কোরআনের নানান জায়গায় পৃথিবীর প্রায় প্রতিটি যুগের পরাশক্তিধরদের নিয়ে আলোচনা করেছেন, যেমন জুলকারনাইন, ফারাউন, নমরুদ। অর্থাৎ একজন মুসলিম হিসাবে আমাদের জন্য নিজেদের যুগের সকল পরাশক্তিকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনও সকল যুগের পরাশক্তিদের নিয়ে গবেষণা করেছে এবং মুসলিমদের গবেষণা করার অনুরোধ করেছে, উৎসাহ দিয়েছে, কারণ এর মধ্যেও সফলতা লুকিয়ে আছে। তো বর্তমানে আমাদের যুগের পরাশক্তি হলো আমেরিকা, এতে কারো কোনো দ্বিমত নেই। তো প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার রেখে যাওয়া 4 জন মহান খলিফা প্রথমবারের মতো মুসলমানদের এই ছোট্ট সাম্রাজ্যটি বিশ্বের শ্রেষ্ঠতম পরাশক্তিতে পরিণত করেছিল। কিন্তু মাত্র 30 বছর পর এই খেলাফত অর্থাৎ খোলাফায়ে রাশেদার শাসনকাল শেষ হয়ে যায় এবং মুসলমানদের এই সাম্রাজ্য বানু উমাইয়াদের নিয়ন্ত্রণে চলে যায়, যারা পরবর্তী বছরগুলোতে এই ইসলামিক সাম্রাজ্যকে আরও প্রসারিত করে এবং এর একটি শক্তিশালী অর্থনীতিও প্রণয়ন করে। কিন্তু এই বানু উমাইয়াদের দ্বিতীয় বাদশাহ ইয়াজিদ বিন মুয়াবিয়ার যুগে ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটি ঘটে কারবালার ময়দানে, যেখানে ইয়াজিদের সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অনেক লোককে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে। কারবালার ঘটনার পর পরবর্তী 70 বছর ধরে উমাইয়া পরিবার থেকে কেউ শাসন ক্ষমতা ছিনিয়ে নিতে পারেনি এবং তারা অনায়াসে মুসলমানদের এই পুরো সাম্রাজ্যের উপর শাসন চালায়। কিন্তু এই 70 বছরেও কারবালার দুঃখ মুসলমানদের অন্তর থেকে মুছে যায়নি এবং ইসলাম যত ছড়িয়ে পড়তে থাকে, কারবালার ঘটনা ধীরে ধীরে মানুষের মনে প্রচণ্ড ক্রোধে পরিণত হতে থাকে। এছাড়াও একটি সমস্যা আরও ছিল যে বনু উমাইয়াদের যুগে শুধুমাত্র আরবদেরই সম্মান ছিল এবং অন্যান্য জাতিদের তেমন কোনো গুরুত্ব দেওয়া হতো না। এদের সাথে এমন আচরণ করা হতো যেমনটা আজ আরব দেশগুলোতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতীয় নাগরিকদের সাথে করা হয়। যারা সৌদি আরবে প্রবাসী আছেন ভালো করেই জানেন, সাধারণত আরবরা আমাদের সাথে বা আমাদের দেশীয় যে সকল ভাইরা সেখানে খেটে খায় তাদের সাথে কেমন আচরণ করে। তো যাই হোক, অবশেষে 70 বছর পর বনু উমাইয়াদের এই সব ভুলের কারণে মানুষ তাদের উপর এতটাই বিরক্ত হয়ে যায়, এতটাই বিরুদ্ধে চলে যায় যে আরেকটি বংশ আব্বাসীয়রা বনু উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ পায়। বলা হয় যে আব্বাসীয় বংশের লোকেরা প্রতিটি শহরে গ্রামে গিয়ে গিয়ে সেখানকার লোকদেরকে কারবালার ঘটনার কথা স্মরণ করাত, যার ফলে মানুষের মনে বনু উমাইয়াদের প্রতি ঘৃণা আরও বেড়ে যায়। অবশেষে আব্বাসীরা মানুষের মনের এই ক্রোধকে ব্যবহার করে উমাইয়া বংশের শাসন ক্ষমতা চিরতরে শেষ করে দেয়। আর এভাবেই বিশ্বে একটি নতুন খেলাফতের জন্ম হয়, আব্বাসীয় খেলাফত। এই আব্বাসীয় বংশের প্রথম খলিফা ক্ষমতায় এসেই এই আদেশ জারি করে দিলেন যে উমাইয়া বংশের কাউকে যেখানেই দেখা যাবে তাকে ধরে তার শিরচ্ছেদ করা হবে, চাই সে এই খেলাফতের অংশ হোক বা না হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। খলিফার এই নির্দেশের পর আব্বাসীয় সেনাবাহিনীরা সমগ্র ইসলামিক সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে এবং তারা বনু উমাইয়াদের প্রত্যেক সদস্যকে খুঁজে খুঁজে বের করে হত্যা করতে শুরু করে এবং এভাবেই বনু উমাইয়াদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়। মানে প্রথম 70 বছর তারা মারে, এরপরে তাদের মারা শুরু হয়ে যায়। কিন্তু এই সবের পরেও আব্বাসীয়দের রাগ কমেনি।
এরপর আব্বাসীয়রা সরাসরি বনু উমাইয়াদের রাজধানীর দিকে রওনা দেয়, কারণ উমাইয়াদের রাজধানী দামেস্কে বনু উমাইয়াদের সকল বাদশাহের কবর ছিল। আব্বাসীরা এই বাদশাহের মৃতদেহ কবর থেকে তুলে আনে এবং তাদের মৃতদেহকে চাবুক পেটা করে তাতে আগুন লাগিয়ে দেয়। শুধুমাত্র বনু উমাইয়াদের একজন খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছাড়া কাউকে তারা ছাড়ে না। কিন্তু এই ওমর বিন আব্দুল আজিজকে আব্বাসীয়রা অনেক সম্মান করত এবং তার ইজ্জত আজ পর্যন্ত আছে। একমাত্র উমাইয়া শাসক যার বিরুদ্ধে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো বিরোধ নেই, সবাই এক বাক্যে তাকে ভালোবাসে। তো যাই হোক, যার কবরকে আব্বাসীয়রা একদম অক্ষত রাখে এবং সম্মানের সাথে রাখে। বনু উমাইয়া বংশের যারা বেঁচে ছিল তারা জানতো যে এখন এখানে থাকা অসম্ভব, তাই তারা এই ইসলামিক সাম্রাজ্য ছেড়ে পশ্চিমা দেশগুলোর দিকে পালাতে শুরু করে। কিন্তু আব্বাসীয়রা তাদের পিছু নেয়। বনু উমাইয়ারা প্রথমে মিশরের দিকে যায়, তারপর সেখান থেকে লিবিয়া, আলজেরিয়া এবং অবশেষে মরক্কো পর্যন্ত পৌঁছায়। কিন্তু এখানেও আব্বাসীয়রা তাদের পিছু ছাড়েনি। এখন উমাইয়া বংশের লোকেদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা বাধ্য হয়ে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করে। স্পেন কয়েক বছর আগেই মুসলমানরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে বিজয় করেছিল, তাই বনু উমাইয়ারা সেখানকার মুসলমানদের কাছ থেকে পুনরায় স্পেন জয় করে এবং পুনরায় সেখানে তাদের বংশের একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর এভাবেই মুসলমানরা যারা এতদিন একটি খেলাফতের অধীনে ছিল, প্রথমবারের মতো তারা দুটি সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায়। স্পেনে যাকে সেই সময়ে আন্দালুস বলা হতো, এখানে উমাইয়া বংশ এত বড় সাম্রাজ্য তৈরি করে যে স্পেন আগামী বছরগুলোতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয় এবং পরবর্তী 800 বছর ধরে কেউ মুসলমানদের কাছ থেকে স্পেন পুনরায় ছিনিয়ে নিতে পারেনি। কিন্তু স্পেনে মুসলমানদের 800 বছরের শাসনের পর একসময় স্পেন মুসলমানদের হাত থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছিল। এর কারণ স্পেনের কাছেই দুটি ছোট ছোট খ্রিস্টান সাম্রাজ্য ছিল এবং এই দুটি খ্রিস্টান সাম্রাজ্য এতদিন একে অপরের সাথে সবসময় যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু এরপর হঠাৎ একদিন তাদের মধ্যে একটি সাম্রাজ্যের বাদশাহ, যার নাম কিং ফার্ডিনান্ড, অপর সাম্রাজ্যের রানী ইসাবেলাকে বিয়ে করেন এবং এই রাজকীয় বিবাহের পর এই দুটি সাম্রাজ্যের শত্রুতা চিরতরে শেষ হয়ে যায় এবং তারা উভয় মিলে মুসলমানদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য তৈরি করে। এরপর রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা একসাথে মিলে মুসলমানদের সাম্রাজ্য অর্থাৎ স্পেন আক্রমণ করে বসে এবং লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে। শুধু তাই নয়, তারা মুসলমানদের পাশাপাশি ইয়াহুদিদেরকেও হত্যা করতে শুরু করে। স্পেনে তখন খ্রিস্টানরা মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিল, কিন্তু সেই সময়টা আজকের মতো ছিল না যে বিশ্ব মুসলমানের কোনো সাহায্যকারী নেই। কারণ যখনই স্পেনে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয় তখন সেই সময়ে মুসলিম পরাশক্তি ওসমানীয় সাম্রাজ্যের বাদশাহ বায়েজিদ তার নৌবাহিনীকে স্পেনের উদ্দেশ্যে পাঠান, যাতে তারা সেখানকার মুসলমান ও ইয়াহুদিদের উদ্ধার করে ওসমানীয় সাম্রাজ্যের দিকে নিয়ে আসতে পারে। এবং তারপর স্পেন থেকে আসা মুসলমান ও ইয়াহুদিদেরকে অটোমান বাদশাহ খুব আন্তরিকভাবে স্বাগত জানায় এবং এদের সকলকে তার সাম্রাজ্যের নাগরিকত্ব দেয়। এদের সকলকে নিজ সাম্রাজ্যে স্বাগত জানানোর পর ওসমানীয় সাম্রাজ্যের বাদশাহ ইউরোপে হওয়া মুসলমানদের উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দেন। কিন্তু ইউরোপীয়রা এর পরেও তাদের লক্ষ্য থেকে পিছপা হয়নি এবং অবশেষে 1492 সালে খ্রিস্টানরা মুসলমানদেরকে স্পেন থেকে চিরতরে বের করে দেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এইসবের সাথে আমেরিকার কি সম্পর্ক? দাঁড়ান বলছি। এইসবের সাথে আমেরিকার গভীর সম্পর্ক আছে। 1492 সালে যখন মুসলমানদেরকে স্পেন থেকে বহিষ্কার করা হয়, ঠিক সেই একই বছরে একজন স্প্যানিশ নাবিক খুব অদ্ভুত এবং অনন্য একটি প্রস্তাব নিয়ে কিং ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার দরবারে উপস্থিত হন। এই সেই স্প্যানিশ নাবিক যার নাম ছিল ক্রিস্টোফার কলম্বাস। আসলে ওসমানীয় সাম্রাজ্যের শাসকরা ইউরোপের উপর এতটাই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে তখন ইউরোপ এবং এশিয়ার মধ্যে সমস্ত রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে ইউরোপের পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল। কারণ ইউরোপ খুব ঠান্ডা একটি অঞ্চল এবং সেখানে তাদের নিজস্ব উন্নত কোনো কৃষি ব্যবস্থা ছিল না এবং সেখানকার জমিতে খুব কম জিনিসই উৎপাদন হতো। তাই ইউরোপের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের বেশিরভাগই চীন এবং ভারত থেকে আমদানি করতে হতো। কিন্তু যেহেতু ওসমানীয় বাদশাহ ইউরোপের জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, ফলে ইউরোপের জন্য এখন ভারতে পৌঁছানো খুব কঠিন ছিল। কারণ এখন তাদেরকে এই ছোট রাস্তাটির পরিবর্তে পুরো আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছাতে হতো।
আর এই দীর্ঘ যাত্রায় তাদের অনেক বেশি অর্থ খরচ হতো, যার কারণে সেই সময় ইউরোপে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল এবং ইউরোপের লোকেরা খুব দরিদ্র হয়ে পড়েছিল। কিন্তু ভারতে পৌঁছানো ইউরোপের জন্য খুব জরুরি ছিল, কারণ ভারতের মশলা যেমন দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে গণ্য করা হতো। এটা শুধুমাত্র তাদের স্বাদের কারণেই নয়, বরং এই মশলাগুলোই সেই সময়ে ভেষজ ঔষধেও ব্যবহৃত হতো। মানে মেডিকেল ইন্ডাস্ট্রিতেও ভারতের এই সকল মশলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময় বিশ্বে ফ্রিজার ব্যবস্থা ছিল না, তাই লোকেরা এইসব মশলা ব্যবহার করে খাদ্য সামগ্রী নষ্ট হওয়া থেকে নিজেদের খাদ্য গুদাম রক্ষা করত। ওসমানীয় সাম্রাজ্যের নিষেধাজ্ঞার পরে এখন ইউরোপকে এই ছোট রাস্তাটির পরিবর্তে পুরো আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছাতে হতো। এই সফরে তাদের খরচও অনেক হতো এবং তাদের অনেক জাহাজ ধ্বংস হয়ে যেত। ক্রিস্টোফার কলম্বাসের প্রস্তাব ছিল যে তিনি ভারত যাওয়ার জন্য একটি নতুন রাস্তা খুঁজে বের করবেন, যে রাস্তাটি ওসমানীয় সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং তার এই আইডিয়া কিং ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা উভয়েরই খুব পছন্দ হয়েছিল এবং এইভাবে কলম্বাস 3টি জাহাজ নিয়ে প্রথমবারের মতো একটি নতুন বিশ্বের দিকে রওনা হন। বারমুডা ট্রায়াঙ্গেল অতিক্রম করে প্রায় 36 দিনের যাত্রা শেষে কলম্বাসের জাহাজ একটি দ্বীপে পৌঁছায়। কলম্বাস এই দ্বীপে পৌঁছে কিছু বাদামি চামড়ার মানুষদেরকে দেখতে পান। তারা দেখতে আমাদের মতোই ছিল এবং তার কাছে মনে হয়েছিল যে অবশেষে সে ভারতে পৌঁছে গেছে। সেজন্য কলম্বাস সেখানকার লোকদেরকে ইন্ডিয়ান নামে অভিহিত করেন এবং বলা হয় যে কলম্বাস তার মৃত্যু পর্যন্ত এটাই মনে করতেন যে এই সমস্ত অঞ্চল আসলে ভারতী, কিন্তু তিনি ভুল ছিলেন। এর কয়েক বছর পর একজন নতুন আবিষ্কারক যার নাম আমেরিগো, তিনি প্রথমবারের মতো ঘোষণা করেন যে এটি ভারত নয়, বরং এটি নতুন একটি এলাকা এবং এই আমেরিগোর কারণেই বর্তমানে সেই পুরো অঞ্চলকে আমেরিকা বলা হয়। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর স্পেন থেকে লোকেরা দলে দলে আমেরিকার দিকে আসতে থাকে এবং এখানকার স্থানীয় লোকদেরকে হত্যা করে তারা তাদের নিজেদের সাম্রাজ্য তৈরি করতে থাকে। এজন্য আজও আমেরিকাতে ইংরেজির পর সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাই বলা হয়। স্পেনের পরে যখনই বাকি ইউরোপের লোকেরাও আমেরিকা নামক এই নতুন বিশ্বের খবর পায়, তখন ফ্রান্স, ব্রিটেন এবং পর্তুগালও তাদের সেনাবাহিনী আমেরিকাতে পাঠায় এবং এর বিভিন্ন অংশ দখল করতে শুরু করে। তো প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে এই বিষয়টা খেয়াল করবেন। ওই সময় পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত আমেরিকা আবিষ্কার হয়েছে, সেই সময় থেকে 1000 বছর ধরে মুসলমানরাই কিন্তু বিশ্বের পরাশক্তি ছিল। মানে আমেরিকা আবিষ্কারের পূর্বের 1000 বছর উমাইয়া, আব্বাসীয় এবং উসমানীয় খেলাফতি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এবং সবচেয়ে শক্তিশালী জাতি। কিন্তু আমেরিকা আবিষ্কারের পর বিশ্বে মুসলমানদের আসল ধ্বংস যজ্ঞ শুরু হয়, কারণ আমেরিকার আগে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি ছিল ওসমানীয় সাম্রাজ্য। কিন্তু আমেরিকা আবিষ্কারের পর ওসমানীয় সাম্রাজ্য বিশ্বের বড় সাম্রাজ্যের তালিকা থেকে বাদ পড়ে যায়। এই নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা একটি খুব বড় অঞ্চল ছিল এবং এখানকার জমিগুলো কৃষিকাজের জন্য সেরা জমি ছিল। কিন্তু তখন সমস্যা দেখা দিয়েছিল যে এখানকার স্থানীয় লোকেরা তো আগেই নানান রোগের কারণে এবং ইউরোপীয়দের হাতে মারা গিয়েছিল। তাই এখন ইউরোপের লোকেরা আমেরিকার জমি থেকে সুবিধা নেওয়ার জন্য তাদের এমন কিছু লোকের প্রয়োজন ছিল যারা গরিব হবে এবং একই সাথে শক্তিশালী হবে। এবং সেই সময়ে সারা বিশ্বে এমন লোক শুধুমাত্র একটি জায়গাতে ছিল। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আফ্রিকা। তো সবচেয়ে প্রথমে ব্রিটিশরা আফ্রিকায় গেল এবং সেখান থেকে আফ্রিকানদের জাহাজে বোঝাই করে আমেরিকায় নিয়ে যেতে লাগলো। এই লোকদেরকে প্রথমে আফ্রিকা থেকে অপহরণ করা হতো এবং তারপর তাদেরকে হাত পা শিকল বেঁধে জাহাজের ডেকের নিচে ফেলে রাখত। পশুর মতো করে হাত পা বেঁধেই তাদেরকে আমেরিকায় নিয়ে ছেড়ে দিত। এভাবে ব্রিটিশরা প্রায় 31 লক্ষ আফ্রিকান গোলাম আমেরিকায় নিয়ে যায়। কিন্তু এই সংখ্যা শুধু 31 লক্ষতে সীমাবদ্ধ ছিল না, কারণ এই আফ্রিকানদের আমেরিকায় আনার পর ব্রিটিশ সরকার একটা নতুন আইন তৈরি করল যে ভবিষ্যতে এই আফ্রিকান গোলামদের যেসব বাচ্চা কাচ্চা হবে তারাও অটোমেটিকভাবে তাদের অর্থাৎ শ্বেতাঙ্গ লোকদের গোলাম হবে। আর এভাবে ব্রিটিশরা এই কালো কৃতদাসদের ব্যবহার করে আমেরিকার অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করলো। কিন্তু ধীরে ধীরে যখন আমেরিকা শক্তিশালী হতে লাগলো, ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে লাগলো। কারণ এখানে মূল সমস্যাটা ছিল এই যে তখন ব্রিটিশরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল তারা যারা ব্রিটেনে থাকতো আর দ্বিতীয় দল
তারা যারা কলম্বাসের পর গত ৩০০ বছর ধরে আমেরিকায় গিয়ে বসবাস করছিল। তো এখন ব্রিটেনের ইংরেজরা আমেরিকার ইংরেজদের হুকুম দিল যে আমেরিকার জমি থেকে যত লাভ হবে সেই সব তাদের ব্রিটেনের রাজধানী অর্থাৎ লন্ডনে পাঠাতে হবে। কিন্তু আমেরিকার ইংরেজরা এই কথা মেনে নিতে অস্বীকৃতি জানালো। আমেরিকার ইংরেজদের এই বিদ্রোহে ব্রিটেনের ইংরেজরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। তাই আমেরিকার ইংরেজদের শিক্ষা দেওয়ার জন্য ব্রিটেনের ইংরেজরা আমেরিকার সকল পণ্য যেমন চা, তামাক, তুলা ইত্যাদির উপর বড় অঙ্কের ট্যাক্স ধার্য করল। যার কারণে আমেরিকার ইংরেজরা সিদ্ধান্ত নিল যে তারা আর ব্রিটেনের অধীনে থাকবে না। তারা তাদের নেতা জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ শুরু করে। কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখা দেয়। যখনই আমেরিকায় স্বাধীনতার যুদ্ধ শুরু হয় সেই একই সময় সেখান থেকে অনেক দূরে ব্রিটিশদের আরেকটি কলোনি ভারতের এক মহান সুলতান নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে দেয়। আর সেই মহান নেতার নাম ছিল টিপু সুলতান। তাই এখন ব্রিটেনের হাতে দুটি অপশন ছিল, হয়তো তারা তাদের সমস্ত শক্তি ও সৈন্য নিয়ে তাদের ভারতের কলোনিকে রক্ষা করবে, আর নয়তো আমেরিকাকে। তো শেষ পর্যন্ত ব্রিটিশ নেতারা এই সিদ্ধান্ত নিল যে তারা তাদের বেশি সৈন্যকে আমেরিকায় নয় বরং ভারতে পাঠাবে টিপু সুলতানকে মোকাবেলা করার জন্য, কারণ সেই সময় ভারতের তুলনায় আমেরিকার কোনো মূল্য ছিল না। ব্রিটিশদের কাছে ওই সময় ভারতে ছিল রত্ন ভাণ্ডারের মতো। তো এখন যেহেতু ব্রিটিশদের বেশি মনোযোগ ভারতের দিকেই ছিল, তাই আমেরিকার নেতা জর্জ ওয়াশিংটন অল্প কিছুদিনের মধ্যেই তাদের স্বাধীনতার যুদ্ধে জিতে গেলেন। আর এভাবেই সর্বপ্রথম আমেরিকা বিশ্বের দরবারে একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করল। ব্রিটিশ সাম্রাজ্যের আমেরিকা হারানোর দুঃখ তো ছিলই, কিন্তু এতে তাদের শক্তির উপর তেমন বড় কোনো প্রভাব পড়েনি, কারণ আমেরিকা হারানোর পর ব্রিটিশরা ভারতীয় নেতা টিপু সুলতানকে হত্যা করে পুরো ভারতের উপর তাদের শাসন প্রতিষ্ঠা করে। এই সব কিছুই আজ থেকে ২৫০ বছর আগে ঘটেছিল। ২৫০ বছর পূর্বে যখন একদিকে পুরো বিশ্বে বাদশাহ এবং রানীদের শাসন ছিল, তখন আমেরিকায় তাদের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন প্রথমবারের মতো বিশ্বে একটি রাষ্ট্রপতি পদ্ধতি তৈরি করলেন, যেখানে আমেরিকানদের কোনো বাদশাহ ছিল না এবং তাদের রাষ্ট্রপতিও কেবল ৮ বছর দেশ শাসন করতে পারবে। এবং এই নিয়ম সর্বদা বজায় রাখার জন্য আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন নিজেই ৮ বছর পর তার পদ ছেড়ে দিলেন, যদিও তাকে এমন করার কোনো প্রয়োজন ছিল না, কারণ সেই সময় তিনি তার ক্ষমতার শীর্ষে ছিলেন, তার প্রচণ্ড জনপ্রিয়তা ছিল। কিন্তু তার এই ত্যাগের কারণে আজ পর্যন্ত আমেরিকার একজন রাষ্ট্রপতিও এই নিয়ম ভাঙতে পারেনি। এবং একই সাথে আমেরিকায় বিশ্বের সবচেয়ে সেরা মেরিট পদ্ধতি তৈরি হয়েছে, যার কারণে পুরো বিশ্বে আমেরিকার অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। মাত্র কয়েক বছরের মধ্যে আমেরিকার কটন শিল্প ১০০০% বৃদ্ধি পায়। কিন্তু এখনো পর্যন্ত আমেরিকার এই সমস্ত অর্থনীতি আফ্রিকান কালো কৃতদাসদের কারণেই চলছিল। কিন্তু এরপর ক্ষমতায় আসেন আমেরিকার এমন একজন রাষ্ট্রপতি যিনি এখন পর্যন্ত আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং জনদরদি মানুষ বলে জানা হয়ে থাকে, আর তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন, যিনি রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথেই আমেরিকাতে একটি বিল পাশ করলেন যে আমেরিকার সমস্ত আফ্রিকান কালো কৃতদাসদের মুক্তি দেওয়া হবে এবং আজ থেকে আমেরিকাতে কেউ কারো গোলাম হবে না। আব্রাহাম লিঙ্কনের এই সিদ্ধান্তের পরে যেসব লোকেরা আমেরিকার এই দাস ব্যবসা থেকে লাভবান হচ্ছিল, তারা লিঙ্কনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাতে বিদ্রোহ করল এবং এভাবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় গৃহযুদ্ধ শুরু হলো। কিন্তু আব্রাহাম লিঙ্কন কয়েক বছর পরে এই যুদ্ধ জিতে গেলেন, কিন্তু এই যুদ্ধে আমেরিকার অনেক ক্ষতি হয়ে গেল। এই যুদ্ধে আমেরিকার মিলিয়ন মিলিয়ন লোক মারা গেল, কিন্তু এতে একটা অনেক বড় লাভও হলো, আর তা এই যে আমেরিকা এই যুদ্ধ জেতার জন্য এত বেশি বন্দুক আর অস্ত্র তৈরি করলো যে এখন আমেরিকার কাছে পুরো বিশ্ব থেকে বেশি অস্ত্র জমা হয়ে গেল। মানে পুরো বিশ্বের কাছে যা অস্ত্র আছে তার থেকে বেশি অস্ত্র আমেরিকার কাছেই আছে। গৃহযুদ্ধ জেতার পর এখন বিশ্বে একটা অনেক বড় পরিবর্তন এলো, কারণ এখন পর্যন্ত বিশ্বে যত আবিষ্কার হয়েছে তা ছিল এই পুরনো বিশ্বে, কিন্তু এখন বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কারগুলো আমেরিকায় হতে লাগলো, যেমন টেলিফোন, সেলাই মেশিন, বিদ্যুৎ এবং বিশ্বের প্রথম অ্যারোপ্লেনও আমেরিকায় তৈরি হয়। এই সমস্ত আবিষ্কারের সাথে সাথে আমেরিকাতে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র তৈরি হওয়া শুরু হলো। কিন্তু এই সমস্ত কিছুর পরেও আমেরিকা বিশ্বে একটা শক্তিশালী দেশ তো হয়েছিল, কিন্তু তখনও আমেরিকা একটা পরাশক্তি ছিল না।
পরাশক্তি তখনও ইউরোপের দেশগুলোই ছিল, যেমন ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি। তো এখন আমেরিকাকে পরাশক্তি হওয়ার জন্য একটা এমন ঘটনার প্রয়োজন ছিল যাতে এই সমস্ত পরাশক্তিগুলো শেষ হয়ে যায় আর শুধু আমেরিকাই টিকে থাকে। আর এরপর একেবারে ঠিক এমনটাই হলো। এই সমস্ত পুরনো পরাশক্তি দেশগুলো হঠাৎ করে একে অপরের সাথে যুদ্ধ করতে লাগলো, আর এইভাবেই শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধগুলোর মধ্যে প্রথম যুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে একদিকে বিশ্বের সমস্ত পুরনো পরাশক্তিগুলো যখন একে অপরের সাথে লড়ছিল, তখন আমেরিকা এই যুদ্ধ থেকে অনেক দূরে বসে রিল্যাক্স মোডে অনেকটা টিভি স্ক্রিনের মুভির মতো করে দৃশ্যগুলো দেখছিল। ব্রিটিশ সাম্রাজ্যের অনেক কাকুতি মিনতির পরেও আমেরিকা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধে যোগ দেয়নি। আর পুরো যুদ্ধ জুড়ে আমেরিকা এসব পরাশক্তিগুলোকে অস্ত্র সরবরাহ করে যেতে লাগলো। কি ভাবছেন, বিনামূল্যে? আরে না না, আমেরিকা কখনোই বিনামূল্যে কাউকে কিছু দেয় না। এই যেমন ধরুন, প্রথম বিশ্বযুদ্ধে শত্রুপক্ষ যদি টাকা দিত তাকে অস্ত্র দিত, আবার বিরোধী পক্ষ যদি টাকা দিত তাকেও অস্ত্র দিত। মানে আমেরিকার কাজ ছিল দূর থেকে যুদ্ধ দেখা আর অস্ত্র সাপ্লাই করে নিজের ব্যাংকে টাকা ভর্তি করা। প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বে এমন এক পরিস্থিতি হয়েছিল যে যখন একদিকে বিশ্বের সমস্ত পুরনো পরাশক্তিগুলো নিজেদের মধ্যে লড়ছিল, ফলে তাদের অর্থনীতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। ঠিক একই সময়ে বিশ্বে শুধু একটি দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল, আর একটি স্থিতিশীল মুদ্রা ছিল, আর সেটা হচ্ছে আমেরিকান ডলার, ইউএসডি। আর যেই ইউএসডিতে বর্তমানে বাংলাদেশের রিজার্ভের হিসাবও করা হয়। বাংলাদেশ কেন ভাই, পুরো বিশ্বের সবার রিজার্ভই এই একটা মুদ্রায় করা হয়। আর যখন শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল, তখন শেষ পর্যন্ত এই আমেরিকাই এসে ইউরোপকে এই যুদ্ধ থেকে বের করে আনলো, আর তারা এই যুদ্ধ জিতে গেল। আর এই প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা একটা পরাশক্তিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। সেজন্য পুরো বিশ্ব থেকে লোকেরা আমেরিকাতে তাদের অর্থ বিনিয়োগ করতে লাগলো। ফলে আমেরিকার অর্থনীতি, স্টক মার্কেট আর আমেরিকার মুদ্রা বিশ্বের সমস্ত দেশ থেকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু যখনই আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের পর তার উন্নতির শীর্ষে পৌঁছলো, তখন হঠাৎ করে আমেরিকার পুরো অর্থনীতি ভেঙে পড়ল। এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ধস ছিল, আর এই অর্থনৈতিক ধসকে এখনও দি গ্রেট ডিপ্রেশন নামে স্মরণ করা হয়। এটা এতটাই ভয়ঙ্কর ধস ছিল যে কিছুদিনের মধ্যে হঠাৎ করে আমেরিকার সবচেয়ে ধনী লোকেরা খাবার জিনিসের জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে লাগলো। আর এই ধসে প্রায় 23,000 আমেরিকান তাদের নিজেদের হাতে নিজেদের প্রাণ হরণ করে নিল। যাদের মধ্যে অনেক লোক আমেরিকার এই সুন্দর বিল্ডিংগুলো থেকে ঝাঁপ দিয়েও নিজেকে খতম করে দিল। আমেরিকার এই ধ্বংসের সবচেয়ে বড় ফায়দা লাভ করে ইউরোপের একজন নতুন যুবক নেতা, যিনি এই পুরো বিশ্ববাসীকে বলেন যে এই আমেরিকা এত বড় কোনো ক্ষমতাধর কিছু নয়, তাই আমাদের একটা নতুন নিয়ম, একটা নতুন সিস্টেমের প্রয়োজন। আর এই নেতার নাম ছিল অ্যাডলফ হিটলার। হিটলারের প্ল্যানের পেছনে পুরো জার্মান বাহিনীর সমর্থন ছিল। তারা হিটলারকে পুরোপুরি সমর্থন করত। আর এভাবেই কিছু বছরের মধ্যেই হিটলার জার্মানির সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে গেল। আর ধীরে ধীরে তার কাছে এতটাই শক্তি এসে গেল, সে জার্মানির কাছেই অন্য আরেকটি দেশ পোল্যান্ডের উপর হামলা করে বসল। আর এভাবে আবারও বিশ্বে একটা নতুন যুদ্ধ শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকা একেবারে প্রথম যুদ্ধের মতোই এই যুদ্ধে অংশ নিল না, আর আবারও একেবারে আরামে দূর থেকে বসে বসে টিভি স্ক্রিন স্টাইলে যুদ্ধ দেখলো, আর যে টাকা দিচ্ছিল তাকে অস্ত্র দিচ্ছিল। আবারও একদিকে সমস্ত পরাশক্তিগুলো লড়ছিল, আর আমেরিকা এই সব দেশ থেকে ফায়দা হাসিল করছিল। আর এভাবে যুদ্ধ থেকে পয়সা কামানো আমেরিকার চিরকালের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এখনও দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে পয়সা কামানোর এই যে প্র্যাকটিস, এটা প্রায় সময় তাদের মধ্যে দেখা যায়। ওইদিকে জার্মানিতে হিটলার খুব দ্রুত তার অস্ত্র আর সেনাবাহিনীকে বাড়াচ্ছিল, আর বারবার সর্বত্র তার বক্তৃতায় বলতে লাগলো যে জার্মানির পরাজয়ের একমাত্র কারণ ছিল ইয়াহুদিরা। তাদের কারণেই আমরা প্রথম বিশ্বযুদ্ধে হেরেছিলাম, এবং হিটলারের নির্দেশে জার্মানিরা ইয়াহুদিদের উপর অত্যাচার শুরু করে। কিন্তু এখন এখানে সমস্যা হলো যে ইয়াহুদিরা সেই সময়েও বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতি ছিল, আর বিশ্বের প্রায় সমস্ত বড় বিজ্ঞানীরা এই ইয়াহুদিদের মধ্যেই ছিল। এদের মধ্যে একজন জার্মান ইয়াহুদি বিজ্ঞানীর নাম ছিল অ্যালবার্ট আইনস্টাইন।
যখনই হিটলার এই ইয়াহুদিদের উপর অত্যাচার শুরু করলো, তখন আইনস্টাইন একজন জার্মান নাগরিক হওয়া সত্ত্বেও আমেরিকাকে সমর্থন করতে লাগলো। আর সেই সময় হঠাৎ একদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ফলে এই ঘটনার সাথে সাথে জার্মানিতে বসে আলবার্ট আইনস্টাইন তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি রুজভেল্টকে একটি অত্যন্ত গোপন চিঠি পাঠান, এবং এই চিঠিতে আলবার্ট আইনস্টাইনের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা লেখা হয়েছিল। আলবার্ট আইনস্টাইন চিঠিতে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে, মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে একটি অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ চিঠি পাঠাচ্ছি। জার্মানিতে হিটলার একটি অত্যন্ত বিপজ্জনক প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা সফল হলে বিশ্বের কেউ আর তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর তা হলো পারমাণবিক বোমা। এই চিঠি আমি আপনাকে এজন্য লিখছি যাতে আপনি আমেরিকার সমস্ত পদার্থবিদদের একত্রিত করে আমেরিকায় পরমাণু বোমা তৈরির কাজ শুরু করে দেন, যাতে আমেরিকা জার্মানির আগেই পরমাণু বোমা তৈরি করতে পারে। অবশ্য এই চিঠি লেখার পর আইনস্টাইন তার এই কাজের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করে গিয়েছিলেন। প্রেসিডেন্ট রুজভেল্ট আইনস্টাইনের এই চিঠি পড়ার পর এর উপর পুরোপুরি অ্যাকশন নিলেন, আর এইভাবেই আমেরিকা একটা সাধারণ ফুটবল স্টেডিয়ামের নিচে অ্যাটম বোমা তৈরি করার কারখানা তৈরি করতে লাগলো। যখন আমেরিকান বিজ্ঞানীরা অ্যাটম বোমা নিয়ে কাজ করছিল, যারা সেই সময় জার্মানির সাথে ছিল, হঠাৎ করে আমেরিকার একটি পোর্টে, যার নাম পার্ল হারবার, হামলা করে বসল, যেখানে 2500 আমেরিকান আর্মি মারা গিয়েছিল এবং আমেরিকার অনেক জাহাজ ও নৌযান ধ্বংস হয়েছিল। তাই বাধ্য হয়ে আমেরিকা, যারা এতদিন এই যুদ্ধ থেকে দূরে ছিল, অবশেষে তারা এই যুদ্ধে অংশ নিয়েছিল। আমেরিকা তাদের পুরো সেনাদল অর্থাৎ 1 কোটি সৈন্য নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, যার মধ্যে অনেক বেসামরিক নাগরিকও ছিল। এর কয়েক বছর পরে প্রথম বিশ্বযুদ্ধের মতোই জার্মানি এই যুদ্ধেও হেরে যায় এবং তাদের নেতা অ্যাডলফ হিটলার একটি ঘরে নিজেকে বন্দী করে আত্মহননের পথ বেছে নেন। জার্মানি তো এই যুদ্ধ থেকে বেরিয়ে যায়, কিন্তু তাদের সাথী জাপান এখনও এই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তখন আমেরিকান রাষ্ট্রপতি জাপানের সম্রাট হিরোহিতোকে এই মর্মে সতর্ক করেন যে আত্মসমর্পণ করো, না হলে আমরা তোমাদের এমন পরিণতি করব যা আগত বিশ্ব মনে রাখবে। কিন্তু অবশ্যই জাপান তখন আত্মসমর্পণ করেনি এবং তাদের সম্রাট ভেবেছিলেন যে আমেরিকা বেশি হলে তাদের কী বা ক্ষতি করতে পারবে। কিন্তু তিনি এটা জানতেন না যে আইনস্টাইনের চিঠির পর আমেরিকার অ্যাটম বোমা এখন পুরোপুরি প্রস্তুত। অবশেষে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তার অফিসে একটি মিটিং ডাকলেন, যেখানে আমেরিকান রাষ্ট্রপতি তার আর্মি জেনারেলের কাছে জানতে চাইলেন যে আমরা কিভাবে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারি। তখন তার জেনারেল বললেন যে জাপানিরা খুবই বিপজ্জনক একটি জাতি, তারা এত সহজে আত্মসমর্পণ করবে না, যার ফলে অবশেষে সেই বৈঠকে সবাই মিলে জাপানে বিশ্বের প্রথম অ্যাটম বোমা ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। অবশেষে আমেরিকার একটি দ্বীপ থেকে পল তার বিমানে করে অ্যাটম বোমা নিয়ে জাপানের হিরোশিমা শহরের দিকে রওনা হলেন। এই উড়োজাহাজটি হিরোশিমায় ঠিক 8:15 পৌঁছালো। সেই সময় সেই শহরের সব বাচ্চারা তাদের স্কুল এবং বড়রা তাদের কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, এবং ঠিক এই সময়ে পল একটি বোতাম টিপলেন এবং অ্যাটম বোমাটিকে জাহাজ থেকে ফেলে দিলেন। তার উড়োজাহাজ তো চলে গেল এই বোমা ফেলে, কিন্তু এই অ্যাটম বোমাটি মাত্র 44 সেকেন্ড পর্যন্ত বাতাসে নিচের দিকে পড়তে থাকলো। অর্থাৎ বোমাটি মাটি পর্যন্ত পৌঁছানোর আগেই কিছু লোক নিশ্চয়ই এই অ্যাটম বোমাটিকে দেখেছিল। হঠাৎ আকাশে একটি তীব্র উজ্জ্বল আলো দেখা গেল এবং মাত্র 1 সেকেন্ডের মধ্যে 70,000 মানুষের জীবন শেষ হয়ে গেল। জাপান যখন মাত্র বুঝতে চেষ্টা করছিল যে তার সাথে আসলে কি করা হয়েছে, তখন এই ঘটনার মাত্র 3 দিন পরে আমেরিকা জাপানের দ্বিতীয় শহর নাগাসাকিতেও আরেকটি অ্যাটম বোমা ফেলে দিল, যাতে 40,000 মানুষ মারা গেল। এই বিস্ফোরণের পর মার্কিন রাষ্ট্রপতি আবারও জাপানের সম্রাটকে সতর্ক করলেন যে তোমরা আত্মসমর্পণ করো, না হলে আমাদের পরবর্তী লক্ষ্য হবে টোকিও। ফলে বাধ্য হয়ে জাপানের সম্রাট আত্মসমর্পণ করলেন। এই বিস্ফোরণের পর আমেরিকাতে একটি খুব মজার জরিপ করা হয়েছিল, যেখানে আমেরিকানদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আমেরিকা জাপানে এই অ্যাটম বোমা ফেলে ঠিক করেছে নাকি ভুল, যার মধ্যে 85% লোক বলেছিল যে আমেরিকান রাষ্ট্রপতি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ধীরে ধীরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লোক সংখ্যা বাড়তে থাকে এবং এই সংখ্যা 85 থেকে 50% নেমে আসে, কারণ লোকেরা বুঝতে পারে যে এই হামলা মূলত আমেরিকা জাপানের একেবারে সাধারণ নিরীহ বেসামরিক নাগরিকদের উপর করেছে। সেনাবাহিনীর তেমন কোনো সদস্য এতে মারা যায়নি।
প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এটাও শুনেছেন যে যেই পাইলটরা এই শহরগুলোতে অ্যাটমিক বোমা ফেলেছিলেন তারা পরবর্তীতে আত্মহনন করতে বাধ্য হয়েছিলেন, কারণ একটা অজানা আতঙ্ক আর তীব্র অন্তরের কষ্ট তাদেরকে পুরোপুরি খেয়ে ফেলছিল যে তারা বেঁচে থাকার থেকে পৃথিবী থেকে চলে যাওয়াটাকে শ্রেয় মনে করছিলেন। সত্য কথা বলতে প্রকাশ্যে তারা কখনো এটা বলতে পারতেন না, কারণ রাষ্ট্রীয়ভাবে তাদের এটা আদেশ করা হয়েছে। এই জন্য সাংবাদিকরা জিজ্ঞেস করলে তারা বোমা ফেলার ঘটনাকে সমর্থন করতেন, কিন্তু কোথাও না কোথাও তাদের মনে অবশ্যই অনুশোচনা ছিল, কারণ তারা মরার আগে এই উইল করে গিয়েছিলেন যে তাদের মৃত্যুর পর যেন তাদের দেহকে কবর দেওয়ার পরিবর্তে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে আত্মহনন করার ঘটনা যেটা আমরা শুনে থাকি সেই তথ্যটা সঠিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন সারা বিশ্ব আমেরিকার শক্তি দেখেছে, তাই এখন আমেরিকা একটা সুপার পাওয়ার হয়ে ওঠে। আর আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার মুদ্রা ডলার সবচেয়ে শক্তিশালী কারেন্সি হয়ে ওঠে। এরপর আমেরিকা ইউএন তৈরি করে, অর্থাৎ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ তৈরি করে, এবং এই জাতিসংঘের সদর দপ্তর যেহেতু আমেরিকার ভেতরেই, তাই এটাও আমেরিকার শক্তিকে আরও জোরদার করে এবং আমেরিকা প্রথমবারের মতো বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে ওঠে। বিশ্বের সমস্ত দেশ আমেরিকার কাছে মাথা নত করে, শুধুমাত্র একটি দেশ ছাড়া, তার নাম রাশিয়া। এখনও বিশ্বের সুপার পাওয়ার রাশিয়াই থাকতে পারত, কারণ সারা বিশ্বে তাদের কাছেই সবচেয়ে বেশি অ্যাটম বোমা ছিল। তাই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া আমেরিকার মাত্র 4 বছর পর তাদের নিজস্ব অ্যাটম বোমা তৈরি করে এবং এভাবেই তারা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে শুরু করে। আর এরপর বিশ্বের সুপার পাওয়ার হওয়ার একটা নতুন প্রতিযোগিতা শুরু হলো। সুপার পাওয়ার হওয়ার এই দৌড়টি শুরু হয়েছিল অস্ত্র এবং অ্যাটম বোমা দিয়ে, কিন্তু ধীরে ধীরে এই প্রতিযোগিতা দুটি দেশের সব কিছুতেই ছাড়িয়ে গেল, যেমন দাবা, সাঁতার, অলিম্পিক এবং বিজ্ঞানেও। কারণ যখন বিশ্বের প্রথম নভোচারী সোভিয়েত ইউনিয়ন থেকে প্রথমবারের মতো মহাকাশে গিয়েছিলেন, তখন আমেরিকা তাদের সাথে জেতার জন্য নাসাকে এত বেশি অর্থ দিয়েছিল যে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদে গিয়ে পৌঁছে যান। এরপর বিশ্বের সমস্ত ছোট ছোট দেশরা এই দুটি সুপার পাওয়ারের মধ্যে যে কোনো একটির পক্ষ নিতে শুরু করে, যেমন উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে এবং দক্ষিণ কোরিয়া আমেরিকার পক্ষ নিয়েছিল, পাকিস্তান আমেরিকার সাথে এবং চীন সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল। ভারত এই যুদ্ধে বেশিরভাগ সময় নিরপেক্ষ ছিল, যা তাদের খুব ভালো সিদ্ধান্ত ছিল, কারণ যে দেশগুলো সেই সময় এই দুই সুপার পাওয়ারের সাথে ছিল তারা আজও কোনো না কোনোভাবে এই দেশগুলোর গোলাম হয়েই গেছে। আমেরিকা এবং সোভিয়েতের মধ্যে এই দৌড়ে শুরুতে লড়াই খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে আমেরিকার শক্তিশালী অর্থনীতির সামনে সোভিয়েত দাঁড়াতেই পারল না এবং অবশেষে বিগত 40 বছরের ঠান্ডা যুদ্ধের অর্থাৎ কোল্ড ওয়ারের পর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং আবারও বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠল আমেরিকা। ভিডিওর শেষ বলা যেতে পারে গত শতাব্দী শুরু হয়েছিল, মানে 1900 শতাব্দীর শুরুর দিকে বিশ্বে অনেক সুপার পাওয়ার ছিল, যেমন ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, ওসমানীয় খেলাফত এবং রাশিয়া। কিন্তু সেই শতাব্দীর শেষ হতে না হতে বিশ্বের মাত্র একটি সুপার পাওয়ার বাকি রইল, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা।